হ্যালো স্টুডেন্টস, আমরা ইউনিট 3টাকে শেষ করেছি। এবার আমরা ইউনিট 3-র এক্সপ্লানেশনটা শেষ করেছি, লাইন বাই লাইন বাংলা মানে। আজকে আমরা ইউনিট 3-র কম্প্রিহেনশন এক্সারসাইজ, যেটা প্রশ্ন উত্তর পর্বটাকে আমরা দেখব। আশা করছি তোমাদের আগের ভিডিওগুলো খুব ভালো লেগেছে এবং এই ভিডিওটাও ভালো লাগবে। আশা করছি এইভাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিছুটা হলেও আমি তোমাদেরকে হেল্প করতে পারবো, আশা রাখছি। চলো আজকের টপিকটা শুরু করছি। কম্প্রিহেনশন এক্সারসাইজ। আমি তোমাদেরকে অনেকবারই বলেছিলাম যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো তারপরে যারা নতুন তাদের জন্য বলছি যে চুজ মানে হচ্ছে পছন্দ করা, দ্য কারেক্ট মানে সঠিকটা, অল্টারনেটিভ মানে কি বলতো বিকল্প। কখন হয় বিকল্প? যখন হাতে একটা জিনিসের জায়গা আমার কাছে দুটো বা চারটা বা তার থেকে বেশি, বাট একটার থেকে বেশি থাকে, তখন বলা হয় বিকল্প। দেখো আচ্ছা কি বলছে তাহলে, টু কমপ্লিট সম্পূর্ণ করতে দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলি। তাহলে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করার জন্য যে কোনো একটা সঠিক বিকল্পটাকে বেছে নাও। তো এখানে বিকল্প কি দেখো, এ নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে 1, 2, 3, 4 রোমান হরফে লেখা আছে। এগুলো হচ্ছে তোমার কাছে বিকল্প, হয় হিস্ট্রি হবে, না হয় অ্যারিথমেটিক হবে, না হয় সায়েন্স হবে, না হয় জিওগ্রাফি হবে। আশা করছি তোমরা বুঝেই গেছো কোনটা হবে, তো জাস্ট বোঝানোর জন্য বললাম যে বিকল্প মানে কাকে বলে। ঠিক আছে? তো When Swami entered the class, Samuel was teaching. আমরা সবাই বুঝতে পারছি। যারা বুঝতে পারছে না বা যারা নতুন, তারা তুমি যদি আসো পেজ নম্বর 7 খুললে দেখতে পাবে, নাকি পেজ নম্বর 7 খুলে দেখো ইউনিট 3 যেখানে লেখা আছে, ইউনিট 3-র নিচে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর লাইনে দেখো, মানে সেকেন্ড প্যারার প্রথম লাইন, স্বামী ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। ঠিক আছে? তো স্বামী ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। তাহলে এখানে কি হবে, হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ, সরি আমি স্বামী বললাম, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। হিস্ট্রি মানে কি বলেছি, ইতিহাস। অ্যারিথমেটিক মানে কি, আমি এটা ইউনিট 3 যে ভিডিওটা লাস্ট ভিডিওতে বলে দিয়েছি। সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, আর জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল। তবুও বলেছি অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত। তাহলে এখানে আমাদের রাইট আনসারটা কি হলো, রাইট কারেক্ট অল্টারনেটিভটা কি হলো, অ্যারিথমেটিক। ঠিক, তাহলে এ দাগের 2 নম্বর আনসারটা হচ্ছে কারেক্ট। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী স্কুলে দেরি হয়েছিল, কতক্ষণ সময় দেরি হয়েছিল, হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা, অ্যান আওয়ার 1 ঘন্টা, 2 আওয়ার্স 2 ঘন্টা, 3 আওয়ার্স 3 ঘন্টা। তাহলে কি বলেছে এখানে লেখা আছে স্পষ্ট দেখো, 6 নম্বর পাতায় আবার আসো, ইউনিট 3-তে একদম শেষ লাইনটা, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তোমার তো আধা ঘন্টা লেট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমাদের আনসারটা কোনটা হচ্ছে, হাফ অ্যান আওয়ার লেট। ঠিক আছে। দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1, আমি কিন্তু আগে বলেছিলাম, যখন তোমাদের আমি বলেছিলাম যে দ্য হেডমাস্টার ওয়াজ অন এ উইক স্লিভ, যে আমি তোমাদের বলেছিলাম যে মনে রাখবে যে হেডমাস্টার ওয়াজ অন এ উইক স্লিভ, মান্থ স্লিভ, ডেজ লিভ না ইয়ার স্লিভ। ঠিক আছে? এখানে কোশ্চেনটা দিয়ে দিয়েছে দেখো, দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1 উইক, না ডে না ইয়ার না মান্থ, কত বলো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অবশ্যই তোমরা জেনে গেছো। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই সি নম্বরের আনসারটা কোনটা, এ 1 না 2 না 3 না 4। ঠিক আছে? সি লিখবে আর সাইডে দিয়ে দিবে 1 না 2 না 3 না 4। হ্যাঁ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এর মানেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি যে নিম্নলিখিত বাক্যগুলি পূরণ করো বই থেকে তথ্য নিয়ে। ওকে, কমপ্লিট মানে সম্পূর্ণ করো, দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত, সেন্টেন্সেস মানে বাক্যগুলি, উইথ মানে দিয়ে বা নিয়ে বা সাথে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, দ্য টেক্সট মানে পাঠ্য বইটি। ওকে, দেখো তাহলে পাঠ্য বইটি থেকে বা বই থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, স্বামী যেই স্কুল গেটে প্রবেশ করেছিল, কি হয়েছিল তখন? দেখো একদম প্রথম পাতা ইউনিট 3 যে প্রথম লাইন, অ্যাজ হি মানে কে, স্বামী, এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। বাস এইটুকু টুকে দিলেই এই প্রশ্নটা কমপ্লিট। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, যেই স্বামী স্কুলে ঢুকলো তার মাথায় একটা ধারণা ঘটে গেল। কি লিখবো তাহলে, অ্যান আইডিয়া অকার্ড, ও ডবল সি ইউ আর ই ডি, অকার্ড, ও ডবল সি, হ্যাঁ, ও ডবল সি ইউ ডবল আর ই ডি, অকার্ড টু হিম। ফাইন। স্বামী স্টুড অ্যাট, স্বামী দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল বলো? অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস। কোথায় পাবো এটা আমরা? দেখো এটা আমরা পাবো হচ্ছে ইউনিট 3-এর যে সেকেন্ড প্যারাটা, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস। ঠিক আছে?
তোমরা লিখে নিও। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। স্ন্যাচ মানে কি? এইভাবে ছিনিয়ে নেওয়া, এইভাবে ছিনিয়ে নেওয়া। স্ন্যাচ মানে কি? ছিনিয়ে নেওয়া। দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে বাবা কি করেছিল? চিঠিটাকে ছিনিয়ে নিয়েছিল। আর কি করেছিল? সিম্পল একটা জিনিস কি করেছিল? এই যেটা করেছিল। এটা আমি কি বলতে চাইলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, চলো এবার আমরা এক্সারসাইজ 9টা দেখি। হ্যাঁ, কজ আর ইফেক্ট। এই কজ আর ইফেক্ট মানে জানো তো? কজ ইফেক্ট মানে হচ্ছে কারণ, কজ আর ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। হ্যাঁ, তো কজ মানে কোনো একটা ঘটনা, এটা কারণ, আর এর ফলে কি হয়েছে। ঠিক আছে, যেমন ধরে নাও যে তোমার পায়ে খুব ব্যথা করছে, তুমি পড়ে গিয়েছিলে। ঠিক আছে, তো তাহলে তোমার পায়ে ব্যথা করছে, এর কারণ কি? তুমি পড়ে গিয়েছিলে। তুমি পড়ে গিয়েছিলে, তার ফলে কি হয়েছে? তোমার পায়ে ব্যথা করছে। এটা হচ্ছে কজ আর ইফেক্ট। ঠিক আছে, তোমার পড়ে যাওয়াটা হচ্ছে কজ, আর তোমার পায়ে ব্যথাটা হচ্ছে ইফেক্ট। ঠিক আছে, তো দেখো কজ, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। স্বামী তার বাড়ির কাজ করেছিল না। এই যে দেখো আবার ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। ঠিক আছে, স্বামী তার বাড়ির কাজ করেছিল না। তাহলে এটা ছিল ইফেক্ট, এটা ফল। এর কোনো একটা কারণ ছিল। কারণটা কি ছিল? কি লিখতে হবে? স্বামী হ্যাড এ হেডেক। কি লিখবো আমরা? স্বামী হ্যাড এ হেডেক। ওকে, স্বামী SWAMI, স্বামী হ্যাড এ হেডেক। ফাইন। এবার দেখো কজ, স্বামী নেভার মেট এনিওন অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী নেভার মেট এনিওন অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী কিন্তু স্যামুয়েলের মতো কাউকে ভালো দেখেন। এর ফলে কি হয়েছে বলো? এর ফলে কিন্তু স্বামী একটা রিগ্রেট ফিল করছিল। ঠিক আছে, এই যে দেখো কোথায় এখানে লেখা আছে যে স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, হি নেভার মেড এনিওন অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। ঠিক আছে, তো এটা হচ্ছে কজ, যে স্বামী নেভার মেড এনিওন অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এর ফলে কি হয়েছিল? স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। তাহলে ইফেক্টে আমরা কি লিখবো? স্বামী SWAMI, স্বামী স্যাট SAT স্যাট ডাউন DOWN ডাউন, কমা দিয়ে FEELING ফিলিং স্যাড SAD স্যাড, ফুল স্টপ। এবার দেখো স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। স্বামী চিঠিটা সরবরাহ করতে পেরেছিল না। তাহলে এটা হচ্ছে ফলাফল, মানে কোনো একটা কারণে এটা দিতে পারেনি চিঠিটা। তো কারণটা কি ছিল বলো? লেখো, এই যে দেখো এখানে আছে দ্য হেডমাস্টার ওয়াজ অন এ উইকস লিভ। লেখো হেডমাস্টার, দ্য হেডমাস্টার লিখো, দ্য হেডমাস্টার HEADMASTER হেডমাস্টার had HAD গান GONE গান on ON এ উইক। দেখো WEE কে উইক মানে হচ্ছে সপ্তাহ, কিন্তু এক সপ্তাহের মানে উইকস। WEE কে অ্যাপোস্ট্রফি S। যেমন ধরে নাও বাবা ইংরেজি হচ্ছে ফাদার, কিন্তু বাবার ইংরেজি কি? তো বাবা ইংরেজি হচ্ছে ফাদার, তো বাবার ইংরেজি হচ্ছে ফাদার্স। তাহলে FATHER বাবা, আর অ্যাপোস্ট্রফি S, তখন হয়ে গেল বাবার। ঠিক আছে, তো তাহলে হচ্ছে উইকস মানে সপ্তাহের, WEE কে অ্যাপোস্ট্রফি S। তাহলে দ্য টিচার হ্যাড গান অন এ উইকস লিভ, LEAVE, লিভ মানে হচ্ছে ছুটি। ঠিক আছে, তাহলে আমাদের লেসনগুলো কমপ্লিট হলো। এবার আসলে তোমরা পেজ নাম্বার 10-এ জাস্ট একটা ছোট্ট করে একটা গ্রামার। আমরা অবশ্য বড় বড় গ্রামারগুলো যেগুলো আমাদের হবে, আমরা যখন গ্রামারটাকে ডিসকাশন করব তখন আমরা ফুলভাবে একদম ফুল চ্যাপ্টার ডিসকাশন করব। ঠিক আছে, তো এইগুলো টেক্সচুয়াল গ্রামারগুলো জাস্ট আমি একটু শেষ করে যাচ্ছি, পরে যেন আমাদের ওইখানে ফিরে আসতে না হয়। তাই রাইটিং স্কিলটা আমরা একদম দেখবো একসাথে। ঠিক আছে, এখানে আমরা এখন রাইটিং স্কিল কিছু দেখবো না, একদম যখন আমরা রাইটিং স্কিল সেগমেন্টটা চালু করবো তখন আমরা দেখব। দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কি বললাম? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। গ্রামার ইন ইউজ, 10 নম্বর কোশ্চেন। একই ব্যাপার, এই লাইনটার মানে আমি আগে বললাম। দেখো, রিনা দ্য বাস টু স্কুল এভরিডে। আচ্ছা, এই যে এভরিডে কথাটা বলছে, তো এভরিডে মানে কি? প্রত্যেক দিন। তাহলে তোমরা বলো তো, প্রত্যেক দিন যেটা হয় সেটাকে আমরা কোন টেন্স বলবো? প্রেজেন্ট না পাস্ট না ফিউচার? বলো, যেটা প্রত্যেক দিন হয়। আমি রোজ স্কুলে যাই, যদি তোমাদেরকে বলা হয় যে আমি রোজ স্কুলে যাই, ঠিক আছে, তো আমি রোজ স্কুলে যাই। বা তুমি প্রত্যেক দিন ভাত খাও, তুমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠো, তুমি রোজ 10টার সময় স্নান করো, এগুলো কোন ঘটনা? এগুলো প্রেজেন্ট টেন্সের ঘটনা নয় কি? তাহলে যখন আমি বুঝতে পারলাম যে সেন্টেন্সটা আমার প্রেজেন্ট টেন্সেই আছে, তাহলে এবার আমাকে ভার্বটা বেছে নিতে অসুবিধা হবে না। দেখো, টেক আছে, টেক্স আছে, টুক আছে। টুকটা কেন হবে না? এলিমিনেশন টেকনিক বলা হয় এটাকে। এলিমিনেশন টেকনিকটা কি? আমাকে বুঝতে হবে
যে কোনটা এখানকার ভুল উত্তর হতে পারে। তাহলে অবশ্যই আমি ঠিক উত্তরগুলো কিন্তু অ্যাপ্রোচ করছি। কথা বুঝতে পারলাম? দেখো টুকটা এই জন্য হবে না, টুকটা হচ্ছে V2 মানে পাস্ট টেন্স, কিন্তু এখানে আমাকে এভরিডে কথাটা বলে দেওয়া আছে, তার মানে প্রেজেন্ট টেন্স আমাকে নিতে হবে। তাহলে টেক ও প্রেজেন্টের, আর টেক্সও কিন্তু প্রেজেন্টের। এবার আমাকে দেখতে হবে সাবজেক্টের দিকে, যে টেক হবে না টেক্স হবে। তাহলে টেক হবে না, হবে না কেন বলো? টেক এই জন্য হবে না, রিনাটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার কোনটা? থার্ড পার্সন কাকে বলে? আমি, আমরা, আমাদের, মানে আমি পক্ষ, এদেরকে বলা হয় ফার্স্ট পার্সন। তুমি পক্ষ, তুমি, তোমরা, তোমার, তোমাদের, তোমাকে, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে আমি পক্ষ ছাড়া আর তুমি পক্ষ ছাড়া বাকি যে কোনো পক্ষ, যেমন রিনা, রিনা কিন্তু আমিও না তুমিও না, রিনা রিনা অন্য একজন। রীতা, আমি তোমাদেরকে কয়েক নাম বলতে পারি, যেমন রীতা, মিতা, গীতা, সীতা, লতা, পাতা, ছাতা, হাতা, খাতা, বই, এগুলো সবই হচ্ছে তোমার থার্ড পার্সন। রাম, শ্যাম, যদু, মধু, রীতা, মিতা, গীতা, সীতা, এগুলো সব ঠিক আছে। তো থার্ড পার্সন সিঙ্গুলার যখন হয় বাক্যের সাবজেক্টটা, তখন ভার্বের সাথে কিন্তু এস বাই এস লাগে। তো এখানে টেকের সাথে এস আছে, টেক্স। তাহলে টেকটা কেন হলো না? সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার, তাই। যদি ওটা প্লুরাল হয়ে যেত, রিনা অ্যান্ড সীতা অথবা দে, তাহলে হতো টেক। তাহলে টুক কেন হলো না? এটা প্রেজেন্ট সেন্টেন্স, তাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই। আর টেক কেন হলো না? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, তাই। তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হতে গেলে ভার্বের সাথে এস লাগে, তাই এখানে কি হলো? টেক্স। ফাইন। লাস্ট মানডে, গত রবিবার, মানে সময়টা চলে গেছে, তাহলে পাস্ট। কথা বুঝতে পারলাম? এবার যেহেতু পাস্ট, তাহলে হয় ইনডিফিনিট হবে পাস্টের, না তো কন্টিনিউয়াস, না তো পারফেক্ট, না তো পারফেক্ট কন্টিনিউয়াস। দেখি এবার হোয়াইল। এই যে যখন হোয়াইলের পরে সাধারণত কি বসে জানো? ভার্বের সাথে আইএনজি বসে। হোয়াইলের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি আসে। তাহলে লাস্ট মানডে হোয়াইল উই, এবার উই আছে, তাহলে ওয়াস তো হবে না, কারণ ওয়াসটা হচ্ছে সিঙ্গুলার ভার্বের, সিঙ্গুলার সাবজেক্টের জন্য। আর হ্যাভ বিন কেন হবে না? এটা প্রেজেন্টের, তাই। তাহলে হোয়াইল উই ওয়ার ওয়াচিং টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। কথা বুঝতে পারলাম? হোয়াইলের পরে সাধারণত কি বসে? ভার্বের আইএনজি ফর্ম বসে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে হোয়াইল উই, এবার ওয়ার কেন, ওয়াস কেন হবে না? কারণ উইয়ের পরে সাধারণত ওয়ার বসে। আর হ্যাভ কেন হবে না? উই হ্যাভ বিন ওয়াচিং, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স, এখানে বলেই দিয়েছে লাস্ট মানডে, তাহলে হচ্ছে ওয়ার, রাইট। বাই দিস টাইম টুমরো, বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, দে উইল হ্যাভ লেফট। দেখো হ্যাভ আছে মানে মানে অক্সিলারি ভার্ব হয়ে গেল। আর সব জায়গাতে অ্যাম, ইজ, আর বাদে যে কোনো অক্সিলারি ভার্ব, বিশেষ করে যেগুলো প্রিন্সিপাল অক্সিলারি, আমি তোমাদেরকে প্রিন্সিপাল অক্সিলারি ব্যাখ্যা করব, সেখানে V3 হয়। তাহলে উইল হ্যাভ লিভ, হ্যাভের পরে কখনো লিভ হয় না, লেফট হয়। আর হ্যাড কেন হবে না? কারণ যেহেতু এরকম হচ্ছে টুমরো, আগামীকালকে, তাই এখানে ফিউচার টেন্স, আর হ্যাডটা হচ্ছে পাস্ট টেন্সের, আর হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, আর হ্যাভের পরে আবার তোমার লেফট হয়, লিভ হয় না। তাহলে উইল হ্যাভ লেফট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার 11টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেলস কাকে বলে? আর্টিকেল মাত্র 3টা আছে, এ, অ্যান, আর দা, ঠিক আছে। তো এ, অ্যান, আর দা হচ্ছে আমাদের 3টা আর্টিকেল, রাইট। এ, অ্যান এগুলো হচ্ছে তোমাদের ইনডেফিনাইট আর্টিকেল, মানে অনির্দিষ্ট। আর দা হচ্ছে ডেফিনাইট। কীরকম অনির্দিষ্ট? যে যখন কোনো নির্দিষ্ট স্পেসিফিক কাউকে না বুঝিয়ে যে কোনো কিছুকে বোঝায়, তখন আমরা এ আর অ্যান ব্যবহার করি। যেমন এ ম্যাঙ্গো, অ্যান অ্যাপেল, গিভ মি আ ম্যাঙ্গো, তাহলে গিভ মি অ্যান অ্যাপেল, আমাকে একটা আম দাও দেখি। এবার আমের বাক্স থেকে তোমাকে একটা বার করে দিল। গিভ মি এ ম্যাঙ্গো, তোমাকে একটা আম বার করে দিল। গিভ মি অ্যান অ্যাপেল, তোমাকে একটা আপেল বার করে দিল। কিন্তু যখন তুমি বলবে আমাকে ওই আমটা দাও, বা গিভ মি দ্য রাইপ ম্যাঙ্গো, আমাকে ওই পাকা আমটা দাও, তখন তোমাকে একটা স্পেসিফিক বলা হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডেফিনেট আর্টিকেল দাকে, রাইট। আর প্রিপোজিশন, প্রি মানে আগে, পজিশন মানে বসে। আগে যেটা বসে কার আগে বসে? নাউনের আগে বসে। কাজ কি? একটা নাউনের আগে বসে বাক্যের বাকি সাবজেক্ট, বাকি শব্দের সাথে, পার্ট অফ স্পিচের সাথে সম্পর্কটাকে তৈরি করা। হ্যাঁ, দেখো আফরিন দ্য ইয়ঙ্গার দ্য 2 গার্লস, এখানে হবে অফ। কেন হবে আমরা দেখব পরে। হি ক্র্যাকড, হ্যাজ ক্র্যাকড আইআইটি হোয়াইল, এখানে হবে দ্য ওল্ডার ওয়ান, এখানে স্পেসিফিক কাউকে বোঝাচ্ছে। ইজ ইঞ্জিনিয়ার আছে, অ্যান ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন। আশা করছি তোমাদের এই প্রশ্ন পর্বটা তোমাদের হেল্প করবে। আমি শেষ করলাম, এরপরে আমরা একেবারে শুরু করব আমাদের যে লেসন 2 ফ্যাবেল, ঠিক আছে। তো আশা করছি তোমাদের আজকের ডিসকাশনটা ভালো লাগলো। আমরা ফাদার সেলফটাকে পুরো শেষ করলাম, প্রায় 5 থেকে 6টা ভিডিও হবে, তোমরা খুব মন দিয়ে দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। থ্যাংক ইউ ভেরি মাচ।